ডাক্তারবাবু, রুকু মানে মানে আমাদের ছেলে রুকুর ব্যবহারটা ইদানিং আমাদের খুব ভাবিয়ে তুলেছে। একটু এক্সপ্লেন করুন প্লিজ। হ্যাঁ, রুকু আগে আমাদের সঙ্গে সবসময় গল্প করত, দৌড়ঝাঁপ করত, দুষ্টুমি করত, মানে যেমন ওর বয়সী বাকি বাচ্চারা করে। ঘর লন্ডভন্ড করে রাখত, খেলনা ছড়িয়ে রাখত, কার্টুন দেখার জন্য বায়না করত। ওর হাসির শব্দে সারা বাড়ি গম গম করত। আচ্ছা, তারপর? কিন্তু কিছুদিন ধরেও কেমন যেন বদলে গেছে, মানে একেবারে বদলে গেছে। প্রশ্ন করলে উত্তর দেয় না, সারাদিন একা একা থাকে, জানেন। আসি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ শুনবেন রণদীপ নন্দীর লেখা সাইকোলজিক্যাল থ্রিলার ছায়া। শুরু হচ্ছে ছায়া। স্বনামধন্য চাইল্ড সাইকিয়াট্রিস্ট দিবাকর ঘোষের চেম্বারের দেওয়ালে ঝুলছে বিশাল এক অয়েল পেন্টিং। ছবিতে নীল আকাশের নিচে সবুজ প্রান্তর, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একলা চেরি গাছ। জানলার পাশে রাখা সাদা লিলির ফুলদানি থেকে হালকা সুগন্ধ ভেসে আসছে। ঘরের মাঝামাঝি বিশাল কাঁচ ঢাকা টেবিলে বসে গভীর মনোযোগে নোটপ্যাডে কিছু লিখছেন 70-এর কোঠায় পৌঁছে যাওয়া ডক্টর দিবাকর ঘোষ। তার সাদা চুল, ফ্রেমলেস চশমা আর স্থির দৃষ্টি এই ঘরের ছিমছাম অন্দরসজ্জার সঙ্গে নিখুঁতভাবে মানানসই। ঘরের পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেও একটা চাপা অস্বস্তি বাতাসের ধূলিকণার মতো ভাসছে। এসির মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। বাইরের কলকাতার ব্যস্ত ট্রাফিকের কোলাহল এই সাউন্ড প্রুফ কাঁচের দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না। দিবাকরবাবু কলমটা নামিয়ে চশমার কাঁচটা একবার মুছে নিলেন। তার অভিজ্ঞ চোখ দুটো ঘরের অপর প্রান্তে বসা পরিবারটির ওপর নিবদ্ধ হল। টেবিলের অপর প্রান্তে বসে আছেন অভিজিৎ বোস ও তাঁর স্ত্রী অনিতা। দুজনেই আধুনিক কর্পোরেট জগতের বাসিন্দা। পোশাকে আশাকে মার্জিত রুচির ছাপ, কিন্তু আজ তাদের চোখে মুখে সেই আত্মবিশ্বাস নেই যা সচরাচর বোর্ড মিটিং বা প্রেজেন্টেশনের সময় থাকে। অভিজিতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অনিতার দৃষ্টি বারবার মেঝের কার্পেটের নকশার দিকে চলে যাচ্ছে, যেন সেখানে কোনো জটিল ধাঁধার উত্তর লুকোনো আছে। ঘরের পেছনে দেওয়াল জুড়ে থাকা বিশাল সোফায় চুপচাপ বসে বছর 6 ছোট্ট রুকু। তার পরনে একটা নীল টি শার্ট আর জিন্স, পায়ে স্নিকার। দেখতে ভারী মিষ্টি ছেলেটা, কিন্তু তার মুখটা কেমন যেন অনুভূতি শূন্য। এক ঝলক দেখলেই বোঝা যায় সে সামান্য অন্যমনস্ক। দু চোখে অতল শূন্যতা। সে সোফার ঠিক মাঝখানটাতে বসে আছে। তার দৃষ্টি দেওয়ালের সেই চেরি গাছটার দিকে। তার হাতে একটা ছোট লাল খেলনা গাড়ি, কিন্তু গত 15 মিনিটে সে একবারও গাড়িটা চালায়নি বা চাকা ঘোরায়নি, শুধু মুঠো করে ধরে রেখেছে। দিবাকর ঘোষ ফাইলটা বন্ধ করে একটু সামনের দিকে ঝুঁকলেন। অভিজিৎ একটু নড়ে চড়ে বসল। সে একবার স্ত্রীর দিকে তাকাল। অনিতা তখনও মাথা নিচু করে আছে। ডাক্তার দিবাকর ঘোষের গলায় গাম্ভীর্য আর সহানুভূতির মিশ্রণ। আপনার ছেলে কি এমনিতে মিশুকে হাসি খুশি? অভিজিৎ তার ছেলের এই পরিবর্তনকে ব্যাখ্যা করার জন্য যেন ঠিক শব্দগুলো খুঁজে পাচ্ছে না। একটু দম নিয়ে সে আবার বলল, আগে আমি অফিস থেকে ফিরলেও দৌড়ে এসে দরজায় জড়িয়ে ধরত, আমার ব্যাগে কি চকলেট আছে তা দেখার জন্য বায়না করত। কিন্তু এখন আমি বাড়ি ফিরলেও
ফিরেও তাকায় না। নিজের মনে জানলার দিকে তাকিয়ে বসে থাকে, নয়তো শুয়ে থাকে, একেবারে পাথরের মতো। দিবাকরবাবু নোটপ্যাডে কিছু একটা লিখলেন, তারপর চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, আই সি। তা কতদিন ধরে এমন হচ্ছে? তা মাস 3 হবে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো সিজন চেঞ্জ বা শরীর খারাপের কারণে একটু ঝিমিয়ে পড়েছে। আমরা ফিজিশিয়ান দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন শারীরিকভাবেও সম্পূর্ণ সুস্থ, ভিটামিন আর টনিক দিয়েছিলেন, কিন্তু মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিন দিনও আরো গুটিয়ে যাচ্ছে। বাড়িতে কি ধরনের পরিবেশ থাকে? মানে আপনাদের কাজের চাপ কেমন? আর রুকু দিনের কতটা সময় আপনাদের পায়? দিবাকরের প্রশ্নে অনিতা এবার মুখ খুলল। আসলে ডক্টর, আমরা দুজনেই চাকরি করি। আমি একটা এমএনসিতে আছি, সল্ট লেকে অফিস। ও একটা প্রাইভেট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার। বুঝতেই পারছেন, আমাদের দুজনেরই হাই প্রেশার জব। সকালে বেরোই, অনেকটাই রাত হয়ে যায় ফিরতে। প্রায়ই বাড়ি ফিরতে 9-10টা বেজে যায় আসলে। আর মাঝে মাঝে তো উইকেন্ডেও আমাদের কাজ করতে হয়। তাহলে রুকু সারাদিন কার কাছে থাকে? রুকুর জন্য ন্যানি আছে, ফুল টাইম। সকালে আমরা বেরোনোর পর থেকে ওই রাতে ফেরা পর্যন্ত ন্যানি ওকে দেখাশোনা করে। খাওয়ানো দাওয়ানো, স্নান করানো সবটাই ন্যানি করে। কিন্তু 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 কি ম্যাডাম? দিবাকর ঘোষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অনিতা থেমে গেল, কথাটা বলতে গিয়েও আটকাচ্ছে। গলার কাছে দলা পাকিয়ে আসছে কান্নাটা। অভিজিৎ স্ত্রীর কাঁধে হাত রাখল। দিবাকর জিজ্ঞেস করলেন, জল খাবেন একটু? না থ্যাঙ্কস। ন্যানি তো থাকে, কিন্তু তার সঙ্গেও রুকু খেলে না, কথা বলে না। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখেছি, ন্যানি হয়তো এক কোনায় বসে আছে আর রুকু অন্য কোনায়। কেউ কারো সঙ্গে কথা বলছে না। রুকু যেন যেন নিজের একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। দিবাকর ঘোষ ভুরু কুঁচকে বললেন, আচ্ছা, রুকু স্কুলে কেমন পারফর্ম করছে? স্কুল থেকে কোনো রকমের কমপ্লেন এসছে? পড়াশোনায় তো কোনো সমস্যা নেই ডক্টর। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হোমওয়ার্কও ঠিকঠাক করে, কিন্তু স্কুলের বন্ধুরাও বলে ও আগের মতো মিশছে না। এমনকি টিফিন ব্রেকেও একা একা বসে থাকে। তারপর টিচাররাও জানিয়েছেন যে ও কেমন গম্ভীর হয়ে গেছে। গত সপ্তাহে ওর ক্লাস টিচার আমাদের ডেকেছিলেন। তিনি বললেন, ক্লাসের ড্রয়িং পিরিয়ডে অন্য বাচ্চারা যখন সিনারি বা কার্টুন আঁকছে, রুকু তখন খাতায় শুধু কালো রং দিয়ে কেমন হিজিবিজি কাটছে। এমনকি ও নাকি ইদানিং ক্লাসে কোনো প্রশ্নের উত্তরও দেয় না। কেউ কিছু প্রশ্ন করলে শুধু তার দিকে হা করে তাকিয়ে থাকে। ডাক্তার এবার রুকুর দিকে তাকালেন। এতক্ষণ ধরে তার বাবা মা তাকে নিয়ে কথা বলছে, কিন্তু রুকুর মধ্যে কোনো ভাবান্তর নেই। সে এখনো সেই একইভাবে বসে আছে। ডাক্তার ঘোষ চেয়ার ছেড়ে উঠে এলেন। ধীরে ধীরে হেঁটে রুকুর কাছে গেলেন। সোফার পাশে হাঁটু মুড়ে বসলেন। তারপর রুকুকে জিজ্ঞেস করলেন, রুকু বাবু, তোমার কি করতে ভালো লাগে? হ্যাঁ, ড্রয়িং করতে ভালো লাগে, কার্টুন দেখতে, গেম খেলতে? হ্যাঁ? রুকু কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ডাক্তার ঘোষ ধৈর্য ধরে আবার বললেন, কি হলো রুকু বাবু,
তুমি তো ছবি আঁকতে ভালোবাসো, তাই না? তা তোমার বাবা বলছিলেন তুমি নাকি খুব সুন্দর রং করো, তো কোথায় সেসব? রুকু দুপাশে মাথা নাড়ল। দিবাকর আবার প্রশ্ন করলেন, কেন রুকু বাবু, তুমি কি আর এখন ছবি আঁকো না? না। কেন কেন আঁকো না? তোমার বাবা মা কি তোমাকে বকেন, বা কেউ কি তোমাকে ভয় দেখিয়েছে? আমাকে বলো তো রুকু বাবু, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই? রুকু আবার দুপাশে মাথা নাড়ল। তার দৃষ্টি এখনো মেঝের দিকে। দিবাকর ঘোষ উঠে দাঁড়ালেন। অভিজিৎ আর অনিতার দিকে তাকালেন। তারপর নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে ইশারা করলেন রুকুকে ঘরের বাইরে ওয়েটিং রুমে নিয়ে যাওয়ার জন্য। সেখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে। অ্যাসিস্ট্যান্ট মেয়েটি এসে হাসি মুখে রুকুর হাত ধরল। এসো রুকু বাবু, তোমাকে একটা সুন্দর অ্যাকোরিয়াম দেখাবো। সেখানে অনেক রঙিন মাছ আছে, গোল্ডফিশ, রেড টেল শার্ক, ডিসকাস, আরো কত। চলো 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 চলো। রুকু যন্ত্রের মতো উঠে দাঁড়াল। কোনো আপত্তি করল না, আবার কোনো উৎসাহও দেখাল না। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ডাক্তার ঘোষ ফিরে এসে নিজের চেয়ারে বসলেন না। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের আকাশটার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বললেন, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু রুকু গভীর একাকিত্বে ভুগছে। মেডিকেলের ভাষায় একে আমরা বলি চাইল্ডহুড নেগলেক্ট ট্রমা থেকে তৈরি হওয়া ডিপ্রেশন। ওর বয়সী একটা বাচ্চার জন্য এটা কিন্তু খুবই সিরিয়াস। কিন্তু কিন্তু আমরা তো যথাসাধ্য। শুনুন মিস্টার বোস, আমি আপনাদের ব্লেম করছি না। আপনারা আপনাদের কেরিয়ার গড়ছেন, সংসারের সচ্ছলতার জন্য পরিশ্রম করছেন, এতে অন্যায়ের কিছু নেই। কিন্তু কয়েনের উল্টো পিঠটাও তো দেখতে হবে। বাবা মা কাজ নিয়ে ব্যস্ত। সকালে যখন আপনারা অফিসে বেরোন, হয়তো রুকু তখন ঘুমোচ্ছে বা সবে উঠেছে। তাড়াহুড়ো করে কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে যান। রাতে যখন ফেরেন ও হয়তো ঘুমে ঢুলছে। মাঝখানের এই দীর্ঘ 10-12 ঘন্টা সময়টা ও কার সঙ্গে কাটায়? ওই মানে ন্যানির সঙ্গেই থাকে সারাদিন। বুঝলাম, ন্যানি দেখে, কিন্তু ন্যানি তো মা নয় বা বন্ধুও নয়। সে একজন বেতনভোগ কর্মচারী। আমার ধারণা ন্যানিও ওকে সঙ্গ দেয় না। আপনারা সিসিটিভি ফুটেজ দেখেছেন বলছেন, কিন্তু সাউন্ড শুনেছেন কি? হয়তো সে সারাদিন ফোনেই ব্যস্ত থাকে। সোশ্যাল মিডিয়া সার্ফ করা বা রিল দেখার চক্করে রুকুকে সেই সময়টা বা কেয়ারটা দেয়নি, যেটাই ওর সঙ্গে রুকুর একটা ইমোশনাল বন্ডিং তৈরি হতে পারত। হয়তো রুকু তাকে কিছু বলতে গেছে, সে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে বা বলেছে এখন তাকে বিরক্ত না করতে। কি জানেন, দিনের পর দিন যখন একটা বাচ্চা তার কথা শোনার মতো কাউকে পায় না, তখন সে কথা বলাই বন্ধ করে দেয়। সেভাবে তার কথা তো কেউ শুনবে না, তাহলে কথা বলে কি লাভ? দেখুন, এই বয়সী বাচ্চারা কিন্তু খুবই সেন্সিটিভ হয়। ওরা যুক্তি দিয়ে বোঝে না, আবেগ দিয়ে বোঝে। ওরা দেখছে বাবা নেই, মা নেই, ঘরে শুধু একটা মানুষ যে নিজের জগতেই ব্যস্ত। টিভি বা মোবাইল ফোনের স্ক্রিন তো আর মানুষের স্পর্শের বিকল্প হতে পারে না। এই সব কারণেই স্কুলেও হয়তো ও আলাদা হয়ে পড়ছে। বাড়িতে কথা বলার অভ্যাস যে হারিয়ে ফেলেছে, স্কুলে গিয়ে সে হঠাৎ করে বাচাল হয়ে উঠবে না। ইট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। সব মিলিয়ে রুকু একটা ডিস্টেন্ট সার্কেলে বন্দী হয়ে গেছে।
নিজেকে ও কুটিয়ে নিয়েছে শামুকের মতো। পরবর্তীকালে এই থেকে কিন্তু ডিপ্রেশনও চলে আসতে পারে, এমনকি বড় হয়ে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারও দেখা দিতে পারে। সরি, আমরা ভেবেছিলাম ওর ভবিষ্যতের জন্যই তো এত খাটছি। ওকে সেরা স্কুলে দিয়েছি, দামি খেলনা, দামি জামা কাপড়, কোনো কিছুরই তো অভাব রাখিনি। প্রবলেমটা এখানেই মিসেস বোস। বাচ্চারা দামি খেলনা চেনে না, ব্র্যান্ডেড জামা চেনে না, ওরা চেনে সময়। আমি কিছু ওষুধ দিচ্ছি ঠিকই, এটা ওর ব্রেনের সেরোটোনিন লেভেল ব্যালেন্স করতে সাহায্য করবে, ও একটু রিল্যাক্সড ফিল করবে। কিন্তু মনে রাখবেন, ওষুধ কোনো সমাধান নয়। ওষুধের থেকেও জরুরি আপনারা ওর জন্য একটু বেশি সময় বের করুন। ছোটবেলায় এইরকম মানসিক চাপ ওর মানসিক স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। ওর এখন ওষুধের চেয়ে বেশি দরকার নিজের বাবা মাকে। আমরা চেষ্টা করব ডাক্তারবাবু, খুব চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে অফিস থেকে ফিরে আর এনার্জি থাকে না জানেন। কিন্তু এনার্জি আপনাদের তৈরি করতে হবে মিস্টার বোস, এটা প্রায়োরিটির প্রশ্ন। ভাবুন তো, কাল যদি রুকুর বড় কোনো অসুখ করত, টাইফয়েড বা জন্ডিস, তাহলেও কি আপনারা অফিস যেতেন? অভিজিৎ আর অনিতা দুজনেই মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইল। ডাক্তার ঘোষ আবার মাথা নিচু করে প্রেসক্রিপশন লেখায় মন দিলেন। টালিগঞ্জ ফাঁড়ি থেকে ডান দিক ঘুরে বেহালার দিকে এগিয়ে যাচ্ছে ওরা। গাড়ির মধ্যে নেমে এসেছে একটা চাপা নীরবতা। অনিতা অস্থিরভাবে জানলার বাইরে তাকিয়ে আছে। অভিজিৎ বারবার রিয়ার ভিউ মিররের রুকুর দিকে নজর রাখছে। ডাক্তার ঘোষের বলা কথাগুলো তাকে বেশ চিন্তিত করে তুলেছে। অনিতার মাথাতেও এই কথাগুলোই ঘুরছে কিনা এটাই অভিজিৎ ভাবছিল। একবার জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে সামলে নিল অভিজিৎ। রুকুর সামনে এ বিষয়ে আলোচনা করা উচিত হবে না। ছেলেটা পুরো রাস্তা জুড়ে একবারও কথা বলেনি। ছোট্ট শরীরটা গাড়ির সিটে যেন গুটিয়ে রয়েছে। অকারণেই অভিজিতের বুকের ভেতরটা একটু ভারী হয়ে উঠল। গাড়ি যখন বেহালা চৌরাস্তার মোড়ে থামল, অভিজিৎ মৃদু স্বরে বলল, রুকু, ওই দেখো বেলুনওয়ালা, কত রং বেরঙের বেলুন আছে ওর কাছে, দেখেছ? কোন রংটা ভালো লাগছে তোমার? রুকু মুখ ফেরাল না, চুপচাপ বাইরেই তাকিয়ে রইল। অভিজিৎ আবার বলল, একটা কিনে দেবো? তুমি তো আগে বেলুন খুব ভালোবাসতে রুকু, একটা কিনে দিই? কেন রুকু, নাও না। নীল রঙেরটা নেবে বা ওই ওই লালটা? আমার বেলুন ভালো লাগে না। অনিতা এই পুরো সময়টা চুপ ছিল। এবার বলল, ওকে জোর করো না অভিজিৎ, ছেড়ে দাও। ঠিক আছে। গাড়ি আবার চলতে শুরু করল। একটা মন খারাপই মৃদু হাওয়া গোটা শহরটাকে মুড়ে রেখেছে সকাল থেকেই। অভিজিৎ গাড়ির জানলার কাচ নামিয়ে রেখেছে। সেই খোলা জানলা দিয়ে রাস্তার কোলাহল গাড়ির ভেতরেও আছড়ে পড়ছে। কিন্তু রুকুর মন যেন সেই কোলাহল থেকেও দূরে কোথাও আটকে আছে। ওই দূরে ল্যাম্পপোস্টের মাথায় আটকে হাওয়ায় গোত্তা খেতে থাকা প্লাস্টিকটার মতো। গাড়ি ফ্ল্যাটের কম্পাউন্ডে ঢুকে থামতে রুকু নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। অভিজিৎ নেমে রুকুকে দাঁড়াতে বলে ডিকি খুলে ব্যাগ নামাতে গিয়েছিল, কিন্তু রুকু তার অপেক্ষা করল না। ছোট্ট ছোট্ট পদক্ষেপে নিঃশব্দে ফ্ল্যাটের দরজার দিকে এগিয়ে গেল।
অনিতা ফ্ল্যাটের দরজা খুলতে খুলতে জিজ্ঞেস করল, রুকু, খিদে পেয়েছে? রুকু না সূচক মাথা নাড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল। ঘরের জানলা দিয়ে পড়ন্ত বিকেলের আলো মেঝের ওপর ছড়িয়ে পড়েছে। রুকু ঘরে ঢুকে চুপচাপ নিজের ডেস্কের পাশে বসল। বুকশেলফের এক কোণ থেকে টেনে বের করল তার পুরনো আঁকার খাতা। ধুলো জমে আছে কাভারটার উপরে। সে খাতার পাতা উল্টে যেতে লাগল। রঙিন আকাশ, হাসি মুখের মানুষ, খেলাধুলোর দৃশ্য। রুকু একটু থেমে হাতে পেন্সিল তুলে নিল। আজ বহুদিন পর সাদা পাতার উপর ধীরে ধীরে সে আঁকতে শুরু করল। অগোছালো লাইনগুলো বেঁকে যাচ্ছে তার অজান্তেই। ক্রমশ একটা বড় ছায়ার মতো অবয়ব ফুটে উঠতে শুরু করল সাদা পৃষ্ঠা জুড়ে। পাশের ঘর থেকে অনিতার কফি বানানোর শব্দ ভেসে আসছে। অভিজিৎ ফোনে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু রুকুর দৃষ্টি এবং চেতনা দুই সেই আঁকার খাতার ভেতরেই বন্দী হয়ে আছে। গভীর রাত, প্রায় 3টে বাজে। দক্ষিণ কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। তবু দূরে জেমস লং সরণি জুড়ে ছড়িয়ে থাকা আলোগুলো যেন কালো আকাশের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে। অভিজিৎ আর অনিতা ঘুমিয়ে আছে তাদের আরামদায়ক বিছানায়। বন্ধ ঘরের মধ্যে এসির নরম শীতল বাতাস বইছে। এসি মেশিন থেকে ভেসে আসা মৃদু গুঞ্জন ঘরের নিস্তব্ধতার সঙ্গে মিশে যাচ্ছে অনায়াসে। বাইরে বৃষ্টির তোড় বাড়ছে ক্রমশ। জানলার কাছে জলের ঝাপটার আওয়াজ যেন কোনো অদৃশ্য নখের আঁচড়ের মতো শোনাচ্ছে মাঝে মাঝে। ঘরের ভেতরটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেও একটা চাপা গুমোট ভাব। অভিজিতের ঘুমটা আজ খুব একটা গাঢ় ছিল না। সারাদিনের অফিসের ক্লান্তি সত্ত্বেও মস্তিষ্কের কোনো একটা কোণে দুশ্চিন্তার স্রোত ঢেউ তুলছিল। অনিতা অবশ্য পাশেই গভীর ঘুমে অচেতন। হঠাৎ সেই নিস্তব্ধতা ছাপিয়ে একটা অদ্ভুত শব্দে অভিজিতের তন্দ্রা ভেঙে গেল। সে প্রথমে ভেবেছিল বুঝি স্বপ্ন দেখছে। অবচেতন মনে সে দেখছিল এক বিশাল ধূসর মাঠ, যেখানে কুয়াশার মধ্যে দিয়ে কেউ একজন তাকে ডাকছে। কিন্তু একটু কান খাড়া করতেই বুঝল, না, স্বপ্ন নয়, বাস্তবটা স্বপ্নের চেয়েও অনেক বেশি অস্বস্তিকর। পাশের ঘর থেকে ভেসে আসছে একটা অদ্ভুত ফিসফিসে কণ্ঠস্বর। রুকু, তো একজনের গলার আওয়াজ তো এটা নয়। কি কথা বলছে? আওয়াজটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করে অভিজিৎ। দুজন শিশু যেন নিজেদের মধ্যে কথা বলছে, হাসছে, কিন্তু একজনের হাসিটা ঠিক স্বাভাবিক নয়। শিশুদের হাসিতে যে নির্মলতা থাকে, যে নিখাদ পবিত্রতা থাকে, এই হাসিতে তার ছিটে ফোঁটাও নেই। বরং মনে হচ্ছে কোনো পুরনো অব্যবহৃত কুয়োর গভীর তলদেশ থেকে উঠে আসছে এক বুদবুদ ফাটা শব্দ। শব্দটা থামছে না, আবার বাড়ছেও না। লুপে আটকে পড়া ক্যাসেটের মতো এক লয়ে বেজে চলেছে। অভিজিতের বুকের ভেতরে বজ্রপাত হল। রুকুর বয়স মাত্র 6। এই মাঝরাতে ওর জেগে থাকার কথা নয়, আর জেগে থাকলেও একা একা এমন অদ্ভুত গলায় কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কণ্ঠস্বরটাই বা কার?
তাদের ফ্ল্যাটে তো রুকু ছাড়া আর কোনো বাচ্চা নেই। অভিজিৎ বিছানায় উঠে বসল। শরীরে একটা অকারণ কাঁপুনি অনুভূত হচ্ছে। এসিটা চলছে 24-এ, অথচ অভিজিতের মনে হলো ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের কাছাকাছি নেমে গেছে। সে পাশে তাকাল। পাশে শুয়ে থাকা অনিতার নিঃশ্বাসের স্বাভাবিক ওঠানামা জানান দিচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। অনিতাকে ডাকবে কিনা একবার ভাবল সে, কিন্তু পর মুহূর্তেই মনে হলো হয়তো সে ভুল শুনছে, হয়তো বাইরের কোনো আওয়াজ বা নিছক বাতাসের শব্দ। অনিতাকে অকারণে জাগিয়ে লাভ নেই। তবু একটা আদিম ভয় তাকে গ্রাস করতে শুরু করেছে। বিছানা থেকে নামার সময় তার পাটা মেঝেতে ছুঁতেই শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। মনে হলো মেঝেটা ভিজে স্যাঁতস্যাঁতে, অথচ ঘরে কোথাও জল পড়ার কথা নয়। সে খাট থেকে নেমে দাঁড়াল। ঘরের অন্ধকারটা আজ যেন একটু বেশি ঘন। দেওয়ালের নিকষ কালো কোণগুলো মনে হচ্ছে একে অপরের দিকে এগিয়ে এসে তাকে পিষে মারতে চাইছে। অভিজিৎ নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে যায় রুকুর ঘরের দিকে। তাদের বেডরুম থেকে বেরিয়ে একটা ছোট্ট প্যাসেজ, তারপরেই রুকুর ঘর। এই প্যাসেজটুকু পার হতে গিয়ে অভিজিতের মনে হলো সে যেন অনন্তকাল ধরে হাঁটছে। প্যাসেজের দেওয়ালে টাঙানো তাদের ফ্যামিলি ফটোগুলো অন্ধকারের মধ্যে কেমন যেন অচেনা লাগছে। ছবির মুখগুলো যেন তার দিকেই তাকিয়ে আছে। রুকুর ঘরের দরজার ফাঁক দিয়ে সামান্য আলোর রেখা দেখা যাচ্ছে। অনুজ্জ্বল নাইট ল্যাম্প জ্বলছে ভেতরে, নীলচে আলো। সেই আলো মেঝের ওপরে এসে পড়েছে একটা ছুরির ফলার মতো। অভিজিৎ দরজার ঠিক বাইরে এসে থমকে দাঁড়াল। ভেতরের আওয়াজটা এখন আরো স্পষ্ট। কি যেন একটা বলছে, না ওটা ওখানে রেখো না, ওটা আমার খেলনা। এটা তো রুকুর গলা। রুকুর গলা চিনতে বিন্দুমাত্র ভুল হল না অভিজিতের। উত্তরে অন্য প্রান্ত থেকে কোনো স্পষ্ট কথা শোনা গেল না, কেবল একটা হিস হিস শব্দ, যেন অনেকগুলো শুকনো পাতা একসঙ্গে ঘষলে যে আওয়াজ হয় সেই রকম। সেই হিস হিসে স্বর এবার বলে উঠল, কেউ আমাদের দেখছে। মুহূর্তে অভিজিতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কার কথা হচ্ছে? নিশ্চয়ই তার উপস্থিতি টের পেয়েছে ঘরের ভেতরের সেই অস্তিত্বটা। হাতল ঘুরিয়ে দরজা খোলার সাহস তার হল না। সে দরজার কি হোল দিয়ে চোখ রাখল ভেতরে। চোখে তেমন কিছু ধরা পড়ল না। ঘরের আসবাবপত্র সব নিজের জায়গাতেই আছে। কেবল রুকু দেওয়ালের কাছে নিজের ডেস্কের সামনে বসে আছে, তার পিঠ অভিজিতের দিকে। কিন্তু রুকুর বসার ভঙ্গিটা বড়ই অদ্ভুত। সে সোজা হয়ে বসে নেই, বরং কেমন যেন ধনুকের মতো বেঁকে আছে ডেস্কের ওপর, যেন কিছু আড়াল করার চেষ্টা করছে। অভিজিতের মনে হল তার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে। ঘরের কোণগুলো তো খালি, খাটের নিচে বা আলমারির পাশে কেউ লুকিয়ে নেই তো। কি হোল দিয়ে যতটা দেখা যায় তাতে সন্দেহজনক কিছু চোখে পড়ল না। তবু তার ষষ্ঠেন্দ্রিয় বলে দিচ্ছে ঘরে রুকু একা নেই। ঘরের দরজাটা খুলে এবার ডাকল অভিজিৎ। আওয়াজটা নিজের কানেই নিজের কাছে অপরিচিত ঠেকল।
ঘরময় মৃদু নীল আলো ছড়িয়ে আছে। সেই আলো স্পষ্ট দেখা যাচ্ছে ঘরে রুকু ছাড়া আর কেউ নেই। অভিজিৎ দরজা খুলতেই ফিসফিসে আওয়াজটা যেন থেমে গেল এক লহমায়। ঘরের বাতাস থমথমে, এমনকি বাইরের বৃষ্টির আওয়াজও যেন আর এখানে ঢুকছে না। এক অদ্ভুত কবরের মতো নিস্তব্ধতা। রুকু অভিজিতের ডাক শুনতে পায়নি। সে দেওয়ালের দিকেই মুখ করে বসে আছে। অভিজিৎ লক্ষ্য করল ঘরের তাপমাত্রা বাইরের ঘরের চেয়েও অনেকটা কম, প্রায় হাড় কাঁপানো ঠান্ডা। রুকুর ডেস্কের ল্যাম্পটা জ্বলছে না, শুধু বেড সাইড টেবিলে রাখা নীল নাইট ল্যাম্পটা জ্বলছে। সেই আলোর অভিঘাতে রুকুর ছায়া দেয়াল জুড়ে ছড়িয়ে পড়েছে লম্বা হয়ে। আর এখানেই অভিজিতের বুকের রক্ত জল হয়ে গেল। ছায়াটা ঠিক যেন স্বাভাবিক নয়। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আলোর উৎসের বিপরীতে ছায়া পড়ে। রুকুর পিঠের দিক থেকে আলো আসছে, তাই তার ছায়া পড়েছে সামনের দেওয়ালে। রুকু বসে আছে স্থির হয়ে, তার কাঁধ, মাথা, হাত কোথাও কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে সে যেন কোনো পাথরের মূর্তি। সুতরাং তার ছায়াটাও স্বভাবতই স্থির নিষ্পন্দ হওয়ার কথা, কিন্তু সেই ছায়াটা যেন মৃদু ছন্দে দুপাশে দুলছে। অভিজিৎ চোখ রোগড়ে নিল। হ্যালুসিনেশন, চোখের ভুল। সে আবার তাকাল। না, ভুল নয়। দেওয়ালের ওপর ওই বিশাল প্রলম্বিত কালো ছায়াটা তার নিজের স্বতন্ত্র ইচ্ছায় নড়ছে। ছায়াটার মাথাটা রুকুর মাথার আকারের চেয়ে অনেকটা বড়, আর আকৃতিটাও কেমন এবড়ো খেবড়ো। মনে হচ্ছে ছায়াটার মাথায় দুটো শিঙের মতো কিছু গজিয়ে আছে। রুকুর হাত দুটো তো টেবিলের ওপর স্থির, কিন্তু ছায়ার হাত দুটো দেওয়ালের গায়ে কি যেন খুঁজছে। লম্বা লম্বা আঙুলগুলো দিয়ে দেওয়ালটা খামচে ধরার চেষ্টা করছে। অভিজিৎ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সে কি ভুল দেখছে? নিশ্চয়ই তাই। আলো আঁধারির খেলা। হয়তো জানলার বাইরে কোনো গাছের ডাল হাওয়ায় নড়ছে আর তার ছায়া এসে পড়েছে। সে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল জানলা তো বন্ধ আর ভারী পর্দা টানা। বাইরের কোনো আলো বা ছায়া ভেতরে ঢোকার কোনো রাস্তাই নেই। ভয়কে জয় করার একমাত্র উপায় তার মুখোমুখি হওয়া। অভিজিৎ নিজের সবটুকু সাহস একত্রিত করে পা বাড়িয়ে রুকুর কাছে এগিয়ে গেল। কার্পেটের উপর তার পায়ের শব্দ হচ্ছে না, তবুও তার মনে হচ্ছে ঘরের ওই জীবন্ত ছায়াটা যেন তার উপস্থিতি টের পেয়ে গেছে। ছায়াটার দুলুনি হঠাৎ থেমে গেল। অভিজিৎ রুকুর কাঁধে হাত রেখে আলতো করে ডাকল, রুকু, তুমি এত রাত্রে এখানে বসে কি করছো বাবা? রুকু চমকে অভিজিতের দিকে তাকাল। তার চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। অভিজিৎ রুকুর চোখের মনির দিকে তাকিয়ে শিউরে উঠল। নীলচে আলোয় রুকুর চোখের সম্পূর্ণ অংশই নিরেট কালো দেখাচ্ছে, যেন চোখের সাদা অংশটুকু কেউ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। তুমি কার সঙ্গে কথা বলছিলে রুকু? কার সঙ্গে? রুকু কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টে বাবার দিকে তাকিয়ে রইল। কি হলো রুকু? আমি একটা প্রশ্ন করছি তো। অভিজিতের গলা এক পর্দা চড়ে যায় অজান্তেই। ভয় থেকেই এই রাগের উৎপত্তি, সেটা অভিজিৎ নিজেও জানে।
রুকু চোখ নামিয়ে ফেলল। তার দুই হাত আঁকার খাতার ওপর স্থির। অভিজিৎ এতক্ষণে খেয়াল করল রুকুর সামনে একটা ড্রয়িং খাতা খোলা। সেটার উপরেই রুকু ঝুঁকেছিল। অভিজিৎ এবার রুকুর পাশে হাঁটু মুড়ে বসল। গলাটা খাদে নামিয়ে আদুরে স্বরে বলল, রুকু সোনা, বাবা তো তোমার বন্ধু, তাই না? আমাকে বলতেই পারো তুমি। তোমার কি মন খারাপ? স্কুলে কেউ কিছু বলেছে? রুকু চুপ করে রইল। সে শুধু তার ছোট ছোট হাত দিয়ে খাতার পাতাটাকে ঢেকে রাখার চেষ্টা করছে। রুকুর থেকে কোনো উত্তর না পেয়ে অভিজিৎ একটু থেমে আবার বলল, শোনো বাবা, রাত্রে যদি ভয় পাও আমাকে ডাকবে, কেমন? কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করলে আমার সঙ্গে বলবে, ঠিক আছে? এবার রুকু নিঃশব্দে ঘাড় হেলায়, কিন্তু তার চোখ খাতার পাতার দিকে। অভিজিতের কৌতূহল হল, কি এমন আঁকছিল রুকু এত রাতে? সে আলতো করে রুকুর হাতটা সরিয়ে দিল খাতার উপর থেকে। কি আঁকছিলে দেখি? রুকু বাধা দিল না। অভিজিৎ খাতার দিকে তাকাল। চকিতে তার সারা শরীর অবশ হয়ে এল। খাতার পাতায় আঁকা ছবিটা কোনো বাচ্চার আঁকা হতে পারে না। কালো ক্রেয়ন দিয়ে আঁকা হয়েছে একটা ভয়ঙ্কর প্রতিকৃতি। মুখের জায়গায় একটা কালো গর্ত, যেন মনে হচ্ছে স্বয়ং শয়তান এসে এঁকে গেছে এই খাতার পৃষ্ঠায়। অভিজিৎ খাতাটা থেকে চোখ সরাতে পারছিল না। তার মনে হল তার নিজের কাঁধের পেছনে সত্যি সেই রকম কোনো অবয়ব এসে দাঁড়িয়েছে। ঘাড়ের কাছে লোমগুলো দাঁড়িয়ে গেল। সে চমকে পেছনে তাকাল। দরজার বাইরে অন্ধকার প্যাসেজ, কেউ নেই। সে আবার খাতার দিকে তাকাল। রুকু এবার খাতাটা বন্ধ করে দিল সশব্দে। সেই শব্দটা ঘরের নিস্তব্ধতাকে চাবুকের মতো আঘাত করল। বাবা, আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। তার গলার স্বর এখন সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অভিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, শুয়ে পড়ো এবার বাবা, এসো। আর লাইটটা নিভিয়ে দেবো? না 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 বাবা, নীল আলোটা থাক প্লিজ। ওটা না থাকলে ওরা আসে না। কি বলে? ওরা কারা? কারা ওরা? ওরা কারা রুকু? রুকু উত্তর না দিয়ে বিছানায় উঠে চাদরটা গায়ের ওপর টেনে নিল। অনেক ভেবেও রুকুর শেষ কথাটার মানে উদ্ধার করতে পারল না অভিজিৎ। সে দ্রুত পায়ে ডেস্কের কাছে গিয়ে খাতাটা নিজের হাতে তুলে নিল। একবার ভাবল ওটা ছিঁড়ে ফেলবে, কিন্তু পারল না। থাক, সকালে অনিতাকে দেখাবে। অভিজিৎ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। নীল নাইট ল্যাম্পের আলোয় ঘরটা কেমন মায়াবী লাগছে এখন। দরজা বন্ধ করার আগে একবার ফিরে তাকালো সে। রুকু বিছানায় গা এলিয়ে দিয়েছে। তার ছোট শরীরটা চাদরের নিচে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দেওয়ালেও সেই ছায়াটা আর নেই। অভিজিৎ নিজের কপালে হাত দিল। এই এসির ঠান্ডাতেও সে ঘামছে। দরজাটা বন্ধ করে অভিজিৎ করিডোরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকটা ধড়ফড় করছে। না, আর কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির শব্দ। অভিজিৎ জোর করে হাসল। সবটাই তার মনের ভুল। অফিসের স্ট্রেসটা বড্ড বেড়েছে আজকাল।
তাছাড়া ব্লাড প্রেশারটাও চেক করাতে হবে একবার। সে দ্রুত পায়ে বেডরুমের দিকে হাঁটা দিল। নিজের ঘরে গিয়ে অনিতার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে সন্তর্পণে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল সে। মনের অন্ধকার ক্যানভাসে ভেসে উঠল রুকুর আকাশী ছবিটা, মুখের জায়গায় গভীর কালো গর্ত। ওই ছবিটা কার? শুধুই কি ওর হ্যালিউসিনেশন, নাকি? কথাটা মাথায় আসতেই হাসি পেল ওর। কি সব আবোল তাবোল যে ভাবছে। সকালের নরম আলো ফ্ল্যাটের ডাইনিং স্পেসে ছড়িয়ে পড়েছে। অভিজিৎ ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছে। তার সামনে এক কাপ ধোঁয়া ওঠা কফি। পাশে বসেছে অনিতা। অন্যমনস্কভাবে জ্যাম টোস্টে কামড় বসাচ্ছে বটে, কিন্তু চোখ আটকে রেখেছে মোবাইল স্ক্রিনে। রুকু টেবিলে খেতে বসেনি। ন্যানি তাকে খাইয়ে দেবে বলে নিয়ে গেছে ঘরে। অভিজিৎ কফির কাপে চুমুক দিয়ে বলল, অনি শোনো। অনিতা ঠোঁটের কোনায় টোস্টের টুকরো কামড়ে রেখে অস্পষ্ট শব্দে উত্তর দিল। চোখ তখনও ফোনের স্ক্রিনে। কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রুকুর ঘরে গিয়েছিলাম তখন। অনিতা আবারও মোবাইল স্ক্রোল করছে। অভিজিৎ এবার একটু বিরক্ত হল। গলার স্বরটাও কিছুটা রূঢ় হল তার। তুমি শুনছো তো? বলছি তো, শুনছি। শোনো, কাল রাত্রে রুকুর ঘর থেকে কারোর কথা বলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে দেখি ঘরে কেউ নেই, শুধু রুকু দেওয়ালের সামনে বসেছিল একা। আর অনিতা হঠাৎ উঠে দাঁড়িয়ে ব্যস্তভাবে টোস্টে কামড় দিয়ে বলল, আরে বাচ্চারা তো মাঝে মধ্যে ইমাজিনারি ফ্রেন্ড বানিয়ে ফেলে, এটা অত সিরিয়াস কিছু না। আই থিঙ্ক তুমি একটু বেশি ওভারথিঙ্ক করছো। ইমাজিনারি ফ্রেন্ড? তুমি বুঝতে পারছো না ওই ফিসফিস আওয়াজগুলো? অনিতা টোস্টের শেষ টুকরোটা খেতে খেতে তার ফোনের স্ক্রিনে আর একবার চোখ বুলিয়ে বলল, কোনো সমস্যা হলে ডক্টর ঘোষকে জানিও নেক্সট সেশনে, কিন্তু প্লিজ এখন এসব নিয়ে এত টেনশন করো না। তুমি এতটা উদাসীন কেন বলো তো? আমি একটা সিরিয়াস কথা বলছি, তুমি ফোন ঘাটছো বসে। এই আমার অফিস পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে অভি, ক্লায়েন্টের মিটিং আছে, এই নিয়ে পরে কথা বলি আমরা, ওকে? অনিতা হাতের প্লেটটা সিঙ্কে নামিয়ে রেখে দ্রুত উঠে দাঁড়ায়। অভিজিৎ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। অনিতা দরজার কাছে পৌঁছে জুতো পরতে পরতে বলল, এই আজ অফিস থেকে ফিরতে কিন্তু দেরি হবে, বাই। পরদিন গভীর রাতে ঘুমে আচ্ছন্ন দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার আবাসনগুলো নিস্তব্ধতার চাদরে মোড়া। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলো জানলার কাঁচে লেপ্টে রয়েছে। ফ্ল্যাটের ভেতর শোনা যাচ্ছে কেবল ড্রয়িং রুমের মস্ত ঘড়িটার টিক টিক শব্দ। অভিজিতের ফ্ল্যাটটা 5 তলায়। এখান থেকে রাস্তার কোলাহল সচরাচর শোনা যায় না, কিন্তু আজকের রাতটা যেন একটু বেশি নিঝুম। বাতাস বইছে না, জানলার পর্দাগুলো স্থির হয়ে ঝুলে আছে। এসি চলছে মৃদু শব্দে, কিন্তু তাও ঘরের আবহাওয়া কেমন যেন ভ্যাপসা, দমবন্ধ করা। অভিজিৎ ঘুমোচ্ছে, পাশে ঘুমিয়ে আছে অনিতা। অভিজিৎ আজ একটা স্বপ্ন দেখছিল, খুব অগোছালো অর্থহীন একটা স্বপ্ন। সে দেখছিল সে একটা ঘন কুয়াশাচ্ছন্ন জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়চ্ছে, কিন্তু তার পা মাটিতে গেঁথে যাচ্ছে বারবার। পেছন থেকে কেউ তাকে তাড়া করছে। লোকটার কোনো শরীর নেই, শুধু মাথার জায়গায় একটা বিকট কালো গহ্বর। হঠাৎ ঘরের শান্ত পরিবেশ ভেঙে
একটা আবছা ক্ষীণ শব্দে ঘুমটা ভেঙে গেল অভিজিতের। খুব ধীরে চোখ খুলল সে। ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্তটা খুব অদ্ভুত। মস্তিষ্ক তখনও স্বপ্ন আর বাস্তবের সীমানা পুরোপুরি আলাদা করতে পারে না। অভিজিৎ ছাদের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। বুকের ভেতরটা ধক করে উঠল। স্বপ্নটা কেটে গেছে, কিন্তু সেই ভয়টা এখনো কাটেনি। ঘরের কোণে রাখা নাইট ল্যাম্পের নীলচে আলোয় আসবাবপত্রগুলোকে কেমন যেন অচেনা মনে হচ্ছে। আলমারির ছায়াটা যেন একটু বেশি লম্বা। ড্রেসিং টেবিলের আয়নাটা যেন তারই দিকে তাকিয়ে আছে। সম্বিত ফিরতেই কান খাড়া করল অভিজিৎ। কিসের শব্দে ঘুম ভাঙল? বুকের উপর থেকে কম্বলটা সামান্য সরাল সে। সারা শরীর ঘামে ভিজে গেছে, গলার ভেতরটা শুকিয়ে কাঠ। সে পাশ ফিরে অনিতার দিকে তাকাল। অনিতা গভীর ঘুমে। শব্দটা যেন পাশের ঘর থেকে আসছে। রুকুর ঘর। ও তো আজ সারা দিন খুব দাপাদাপি করেছে, স্কুলে স্পোর্টস ছিল বলে। এখন তো ওর ওঠার কথা নয়। অভিজিৎ দম বন্ধ করে পড়ে রইল বিছানায়। প্রথমে নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা, তারপর আবার কেউ যেন কার্পেটের উপর দিয়ে পা ঘষে ঘষে হাঁটছে। শব্দটা কি রুকুর ঘর থেকেই আসছে নাকি করিডোর থেকে? প্রথমে অভিজিৎ ভাবল সে হয়তো ভুল শুনছে, কিন্তু আরো মনোযোগ দিয়ে শোনার পর স্পষ্ট বুঝল সেটা কোনো বাচ্চা ছেলের হাসির আওয়াজ। সেই হাসি যেটা সে আগের রাতেই শুনেছে। এই হাসিতে কোনো সরলতা নেই, আছে এক ধরনের চাপা কৌতুক, যেন কেউ খুব গোপন কোনো নিষ্ঠুর খেলায় মেতেছে। অভিজিতের হৃদস্পন্দন দ্রুত হয়। তার মস্তিষ্ক বলছে, অভিজিৎ ওঠো, অভিজিৎ ওঠো, দেখো ওঠো। কিন্তু তার শরীর বলছে, না, নড়ো না, নড়ো না, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো অভিজিৎ, নড়ো না। আদিম একটা ভয় গ্রাস করছে তাকে। সে জানে যুক্তিবাদী পৃথিবীতে ভূত বলে কিছু নেই, কিন্তু এই মুহূর্তে এই নীলচে অন্ধকারের আড়ালে যুক্তি বড়ই অসহায়। অভিজিৎ বিছানা থেকে নামবে কিনা স্থির করছে, এমন সময় তার মনে হল আধখোলা দরজার ফাঁক দিয়ে কেউ যেন উঁকি দিল। একটা অস্পষ্ট ছায়া। ছায়াটা খুব ছোট, একটা বাচ্চার উচ্চতার সমান, কিন্তু তার গঠনটা কেমন যেন অস্বাভাবিক। ছায়াটার মাথাটা শরীরের তুলনায় একটু বেশি বড়, আর হাতগুলো ঝুলে আছে হাঁটু পর্যন্ত। অভিজিৎ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার মনে হল ছায়াটা তাকে দেখছে। অন্ধকারের আড়াল থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে মেপে নিচ্ছে। ভয়ে চাপা স্বরে বলে উঠল অভিজিৎ। নিজের গলার আওয়াজ নিজের কানেই যেন অচেনা লাগলো তার। অনিতা নড়ে উঠল পাশে, বিড়বিড় করে কিছু বলল ঘুমের ঘোরে, কিন্তু জাগল না। অভিজিৎ প্রাণপণে চাইল অনিতা জেগে উঠুক। এই বিভীষিকার সাক্ষী একা হতে তার ভয় করছে, কিন্তু অনিতার ঘুম ভাঙাতেও তার সাহস হল না। সে এখন যেন একটা নিষ্প্রাণ পাথরের মূর্তি। সেই ছায়া মুহূর্তের জন্য স্থির হয়ে থাকল, যেন সে বুঝতে পারল অভিজিৎ তাকে দেখে ফেলেছে। পৃথিবীর সমস্ত সময় যেন থমকে গেছে ওই দরজার চৌকাঠে। তারপর
টিকটিকির মতো ক্ষিপ্র গতিতে ছায়াটা দ্রুত সরে গেল করিডোরে। এবার আর বসে থাকা যায় না। রুকু একা আছে ওই ঘরে। বাবা হিসেবে দায়িত্বের প্রবৃত্তি অভিজিতের ভয়কে ছাপিয়ে গেল। সে এক ঝটকায় কম্বল সরিয়ে উঠে বসল। তারপর শরীরের সমস্ত সাহস একত্রিত করে বিছানা থেকে উঠল। ধীরে ধীরে পা ফেলে করিডোরে এলো। করিডোরটা লম্বায় প্রায় 15 ফুট। এই শেষ মাথায় রুকুর ঘর। বাদিকে ডাইনিং স্পেস আর কিচেন। ড্রয়িং রুমের দিক থেকে রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো এসে পড়েছে করিডোরের মেঝেতে। সেই আলোয় দেখা যাচ্ছে ধুলোর কণাগুলো ভাসছে বাতাসে। অভিজিৎ দেওয়াল ধরে ধরে এগোতে লাগল। তার নিজের ছায়াটা দেওয়ালের গায়ে নাচছে। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে কেউ তার ঠিক পেছনেই আছে। ঘাড় ঘোরালেই তাকে দেখা যাবে। আধো অন্ধকারে ফ্রিজের পাশে লম্বা একটা ছায়া নড়ছে, যেন কিছু একটা সেখানে লুকিয়ে আছে। বেডরুমের দরজায় দেখা সেই ছোট ছায়াটা এটা নয়, এটা অনেক বড়। ফ্রিজটা ডাইনিং স্পেসের এক কোণায়। তার পাশেই একটা বড় ইনডোর প্লান্ট। সেই গাছের আড়ালেই কি কেউ দাঁড়িয়ে? ছায়াটা যেন নড়ছে, দুলছে মনে হলো তার। কে ওখানে? কে ওখানে? অভিজিৎ বুঝল তার গলার স্বরে স্বাভাবিক আত্মবিশ্বাসটুকুও এখন লোপ পেয়েছে। শেষের শব্দটা গলার মধ্যেই দলা পাকিয়ে খেয়ে হারাল। চোর, ডাকাত। অভিজিৎ একবার ডাইনিং টেবিলের উপর রাখা কাঁচের জগটা তুলে নেওয়ার কথা ভাবল, কিন্তু তার হাত এত কাঁপছে যে ওটা তুলতে গেলেও শব্দ হয়ে যাবে। সে দাঁড়িয়ে রইল মূর্তির মতো, কোনো উত্তর নেই। অভিজিৎ আরেকটু এগিয়ে যাবে, তার আগেই ফ্রিজের পেছন থেকে এবার ভেসে এলো খিলখিল হাসির শব্দ। হাসিটা কেমন যেন অস্বাভাবিক, কিছুটা শিশুসুলভ, কিছুটা হিংস্র। এই হাসিটা অভিজিতের স্নায়ুতন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিল। এই হাসি কোনো মানুষের গলা থেকে বের হতে পারে না। মনে হচ্ছে যেন কেউ মূর্তিটার গলার নলি কেটে দিয়েছে, আর সেই কাটা গলা দিয়ে বের হওয়া বাতাসের সঙ্গেই বেরিয়ে আসছে এই বীভৎস শব্দ। হাসিটা থামছে না, বেড়েই চলেছে। এখন সারা ফ্ল্যাট জুড়ে শুধু ওই হাসির প্রতিধ্বনি। অভিজিৎ থমকে গেছে, হাত পা যেন ঠান্ডা বরফে জমে গেছে তার। হাসির শব্দটা এবার স্থান পরিবর্তন করছে। মনে হচ্ছে শব্দটা ফ্রিজের পেছন থেকে সরে গিয়ে এখন ডাইনিং টেবিলের তলায়, তারপর আবার সোফার পেছনে। অদৃশ্য কোনো সত্তা যেন তাকে নিয়ে খেলা করছে। অভিজিতের মনে পড়ল রুকুর কথা। রুকু কি এই হাসি শুনতে পাচ্ছে? রুকু কি জেগে গেছে? রুকু ঠিক আছে তো? সে আবার সবকিছু ভুলে ছুটে গেল রুকুর ঘরে। করিডোর পেরিয়ে রুকুর ঘরের দরজায় পৌঁছতে যে কয়েক সেকেন্ড সময় লাগল, তা অভিজিতের কাছে কয়েক আলোকবর্ষ মনে হল। রুকুর ঘরের দরজাটা ভেজা। অভিজিৎ ধাক্কা দিয়ে দরজাটা খুলল। ভেতরের দৃশ্যটা আপাত দৃষ্টিতে শান্ত। জানলা দিয়ে আসা আলোয় ঘরটা আংশিক আলোকিত। রুকুর খেলনাগুলো, অর্থাৎ টেডি বেয়ার, রোবট, গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। খাটের ওপর মশারি টাঙানো। রুকু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মশারির ভেতর তার ছোট শরীরটা কুণ্ডলি পাকিয়ে আছে।
ওপাশ ফিরে শুয়ে। বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিজিৎ মশারির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। সে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়তে যাবে, হঠাৎই নিজের পেছনে অনুভব করল কোনো এক অদৃশ্য উপস্থিতি। স্বস্তিটা মুহূর্তে উবে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল নিমেষে। বাতাসের গন্ধে একটা পরিবর্তন এসেছে। এতক্ষণ যেটা ছিল ভ্যাপসা, সেটা এখন পচা মাংসের মতো একটা উৎকট গন্ধে পরিণত হয়েছে। ঠিক যেন কোনো মৃত প্রাণী অনেক দিন ধরে পচে গলে আছে এই ঘরের কোনো কোণায়। অভিজিৎ জানে সে একা নয়, রুকু এবং সে ছাড়াও এই ঘরের পরিসরে তৃতীয় কেউ আছে, এবং সে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, এতটাই কাছে যে তার শীতল নিঃশ্বাস অভিজিৎ টের পাচ্ছে তার কাঁধে। মুহূর্তে শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠল তার। নিঃশ্বাসটা ভেজা, অসম্ভব ঠান্ডা। সেই ঠান্ডা বাতাসের স্পর্শে অভিজিতের ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। সে নড়তে পারছে না। তার মস্তিষ্ক সংকেত পাঠাচ্ছে, পালাও পালাও। কিন্তু পা দুটো যেন মেঝের সঙ্গে শিকড় গেঁথে বসে রয়েছে। ধীরে ধীরে পেছন ফিরল অভিজিৎ, কিন্তু কিছু দেখার আগেই সেই ছায়ামূর্তি মুহূর্তে দরজার পেছনে সরে গেল। চোখের কোণ দিয়ে সে শুধু দেখল একটা কালো অবয়ব তরল অন্ধকারের মতো গড়িয়ে গেল দরজার আড়ালে। কিন্তু যাওয়ার আগে সে কিছু একটা ফেলে গেছে মেঝেতে, রুকুর খেলনাগুলো ঠিক মাঝখানে। অভিজিৎ আবছা আলোয় দেখল মেঝের ওপর পড়ে থাকা টেডি বেয়ারের মাথাটা ছিঁড়ে আলাদা করা হয়েছে। তুলোগুলো বেরিয়ে আছে নাড়ি ভুঁড়ির মতো। সে আর স্থির থাকতে পারল না। সে রুকুর খাটের পায়ের দিকে বসে পড়ল। তার বুক ধড়ফড় করছে। সে কি রুকুকে জাগাবে, নাকি তাকে কোলে তুলে নিয়ে অনিতার কাছে ছুটে যাবে? বাইরে আবার সেই ঘড়ির একটানা টিকটিক শব্দ। মিনিট কয়েক পর নিজেকে একটু সামলে নিতে যাবে, ঠিক তখনই দরজাটা এক ঝটকায় পুরোপুরি খুলে গেল। দরজা খোলার কর্কশ শব্দটা কানে আসতেই চমকে মাথা তুলে তাকালো অভিজিৎ। দেখল সেই উন্মুক্ত পথে দাঁড়িয়ে আছে সেই বিভীষিকা। অভিজিৎ চমকে সেদিকে ফিরে দেখল খোলা দরজার ফ্রেম জুড়ে দাঁড়িয়ে আছে একটা সরু লম্বা ছায়া। এতটাই লম্বা যে দরজার ওপরের ফ্রেমে তার মাথা ঠেকে যাচ্ছে। হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালি ছুঁই ছুঁই। আঙুলগুলো সরু সরু কাঠির মতো, আর তার ডগায় ধারালো নখের আভাস। তবে সবচেয়ে ভয়ঙ্কর তার শরীর নয়, সেই ছায়ামূর্তির চোখ, নাক, কান কিচ্ছু নেই। শুধু সেই অন্ধকার মুখমণ্ডলে ভেসে উঠেছে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। কোনো চামড়া নেই, মাংস নেই, হাড় নেই, শুধুই জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি একটা ক্যানভাস। আর সেই ক্যানভাসের মাঝখানে ভেসে আছে ওই দাঁতগুলো। মানুষের দাঁতের মতো নয়, তুলনায় অনেক ছোট এবং তীক্ষ্ণ, সংখ্যায়ও অনেক। ওপরের পাটি আর নিচের পাটির দাঁতগুলো একে অপরের সঙ্গে ঘষা খাচ্ছে, আর তা থেকেই উৎপন্ন হচ্ছে সেই হাড়হীন করা খসখস শব্দটা। ছায়াটা নিঃশব্দে
আকর্ণ বিস্তৃত হাসি হাসছে। হাসিটা ধীরে ধীরে চওড়া হচ্ছে, আরো চওড়া, মুখের সীমানা ছাড়িয়ে যেন কানের পাশ পর্যন্ত চলে যাচ্ছে। ছায়াটা এক পা এগোলো, ঘরের ভেতর ঢুকল সে। অভিজিৎ পিছতে চাইল, কিন্তু পিছনে খাট, সে আটকা পড়েছে। ছায়াটা হাত বাড়াল, সেই অস্বাভাবিক লম্বা কালো হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে অভিজিতের গলার দিকে। ওই হাতের স্পর্শে বাতাস জমে বরফ হয়ে যাচ্ছে। অভিজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। দুঃস্বপ্নের সেই প্যারালিসিস তাকে গ্রাস করেছে বাস্তবে। ছায়াটার মুখটা এখন অভিজিতের মুখের খুব কাছে। পচা মাংসের গন্ধটা এখন অসহ্য। ওই সাদা দাঁতের শাড়ি এখন অভিজিতের দৃষ্টির পুরোটা জুড়ে। মনে হচ্ছে ওই অন্ধকার গহ্বর তাকে গিলে ফেলবে এক্ষুনি। ছায়াটা তার কানের কাছে মুখ আনল, তারপর রুকুর গলা নকল করে ফিস ফিস করে বলল, বাবা আমার সঙ্গে খেলবে? অভিজিতের শরীর অবশ হয়ে গেল, তার হাত পা কাঁপতে লাগলো। এক সময় সব আলো নিভে গেল তার চোখের সামনে থেকে। অতল অন্ধকারে ডুবে গেল সে। পরদিন সকালে নিজের বিছানায় শুয়ে আছে অভিজিৎ। সারা শরীরে ক্লান্তির ছাপ। পাশেই টেবিলের ওপর অর্ধেক জল ভরা গ্লাস। মাথার কাছে বসে আছেন ডাক্তার সুমন্ত মিত্র, হাতে স্টেথোস্কোপ। ধীরে ধীরে জ্ঞান ফিরল অভিজিতের। এবার সে শূন্য দৃষ্টিতে তাকালো ডাক্তার মিত্রর দিকে। ডাক্তার শান্ত গলায় বললেন, অফিসের খুব স্ট্রেস যাচ্ছে নাকি? অনিতা বিছানার পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে বলল, ডাক্তারবাবু, স্ট্রেস তো ওর বরাবরই ছিল, কিন্তু ওকে তো এর আগে এরকম কখনো করতে দেখিনি। গতকাল রাত থেকেই অস্বাভাবিক আচরণ করছে। রাত্রে টয়লেট যেতে গিয়ে চিৎকার করে জ্ঞান হারালো, তারপর থেকে জ্ঞান ফিরলেই ভুল বকছে, তারপর আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। প্যানিক অ্যাটাকের মতো শোনাচ্ছে। কাজের চাপ কি খুব বেশি? হ্যাঁ, সে তো একটু বেশি বটেই। নতুন প্রজেক্ট সামলাচ্ছে বলে অফিসে প্রচন্ড চাপ যাচ্ছে। রাত বিরেতে ওর মিটিংও থাকে। ওকে, আমি ওষুধ লিখে দিলাম, ওগুলো চলুক। তবে আসল সমাধান হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। পারলে কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়ে ঘুরে আসতে বলুন। আর রেস্ট কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার প্রেসক্রিপশন লিখে উঠে দাঁড়ালেন। অনিতা তাঁকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। ঠিক তখনই রুকু পায়ে পায়ে বাবার পাশে এসে দাঁড়াল। তার চোখে জল। বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ সোনা, আমি ঠিক আছি। আমি কাল রাত্রে জেগেই ছিলাম। জেগেছিলে? কিছু দেখেছিলে? রুকুর চোখের মনি কেঁপে উঠল, গলা বুঝে এলো। তারপর রুকু বলল, আমি সব জানি বাবা। কি জানো তুমি? রুকু বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিস ফিসিয়ে বলল, ওটা আমারই ছায়া ছিল বাবা। তোমার ছায়া? মানে কি বলছো রুকু? হ্যাঁ, আমার থেকে মাঝে মাঝে আলাদা হয়ে যায়, জানি না কিভাবে। ও আমাকে বলে
ওর নাকি তোমার উপর খুব রাগ। আমাদের উপর রাগ? কিন্তু কেন? জানি না পাপা, ও বলে ও নাকি তোমাদের মেরে ফেলবে। কথাটা শুনে অভিজিতের শরীরটা শিরশির করে উঠল। সে কাঁপা গলায় বলল, এসব কথা বলো না রুকু, এসব কথা বলো না। এটা তোমার মনের ভুল বাবা। না পাপা, আমি সত্যি বলছি। কাল রাত্রিরে আমি খুব ভয় পেয়েছিলাম, তাই চুপ করে শুয়েছিলাম। আমি কিন্তু ঘুমোইনি। অভিজিৎ ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল, ভেজা গলায় বলল, সোনা আমার, সোনা আমার, তুই কি আমাদের ভালোবাসিস না বাবা? ভীষণ ভালোবাসি বাবা, কিন্তু ছায়াটা বারবার বলে ও আমার থেকে তোমাদের কেড়ে নেবে। কথাটা বলেই রুকু আরো শক্ত করে অভিজিৎকে জড়িয়ে ধরল। অভিজিৎ ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। প্রায় মাসখানেক পরের একদিন রাত্রিবেলা, ঘড়িতে তখন 10:30 বাজে। অভিজিৎ আর অনিতার মধ্যে উত্তপ্ত তর্ক এখনো থামেনি। ডাইনিং টেবিলের ওপর দুটো ঠান্ডা কফির কাপ পড়ে আছে অবহেলায়, ঠোঁটের স্পর্শও পায়নি। রাত্রির নিস্তব্ধতা ফুঁড়ে বারবার উঠে আসছে তাদের চিৎকার। তুমি বুঝতে চাইছো না অনি, আমি এই মিটিংটা ক্যান্সেল করতে পারবো না। আমার ক্যারিয়ার এই প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। আই ক্যানট ক্যান্সেল দ্য মিটিং। তাহলে সেই আমাকেই ছুটি নিতে বলছো, তাই তো? এই প্রমোশনটা আমি একদিনে পাইনি অভি, এতদিনের পরিশ্রমের ফল এটা। নতুন পোস্টের ইন্ডাকশন ট্রেনিংটা না করলে আমার প্রমোশনটা বাতিল হয়ে যাবে, সেটা তুমি বুঝতে পারছো না? আমার দিকটাও বোঝার চেষ্টা তোমায় করতে হবে প্লিজ। আমেরিকার মিটিংটা ক্যান্সেল করলে পরের প্রজেক্টে টিম থেকে আমাকেই বাদ পড়তে হবে। আমি কি সেটা অফোর্ড করতে পারবো? আমরা কি অফোর্ড করতে পারবো সেটা? সব সময় শুধু তোমার কাজটাই গুরুত্বপূর্ণ, তাই না? আর আমার কাজটার কোনো গুরুত্ব নেই। আরে তুমি কেন সবকিছু এভাবে দেখছো আমি তো বুঝতে পারছি না। আমরা কি এভাবে ঝগড়া না করেও সমাধান খুঁজতে পারি না? তাহলে আমি চাকরিটা ছেড়ে দিই, তাই বলছো তো? আমি কিন্তু বলিনি সেটা। তাহলে সমাধান কি তুমি বলো? রুকুর ন্যানিও রাত্রে থাকতে চাইছে না, অতদিনের জন্য তো নয়। রুকুকে তো সঙ্গে নিয়েও যেতে পারবো না। সারাদিন আমি ট্রেনিং এ ব্যস্ত থাকবো, ওকে রাখবই বা কোথায়? তুমি কেন বুঝতে চাইছো না? ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। ঝগড়ার শব্দ ঢেউয়ের মতো আছড়ে পড়ছে রুকুর ঘরের আধখোলা দরজা ছাপিয়ে ভেতরে। নিজের বন্ধ ঘর থেকেই ছোট্ট রুকু সবকিছু শুনছিল। বাবা মায়ের এই নিত্য ঝগড়া তার বুকের ভেতর অসীম অন্ধকার সৃষ্টি করছিল। সে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার ছোট্ট বুকের ধুকপুকানি সে নিজেই শুনতে পাচ্ছে। সে ঘরের এক কোণে মাথা নিচু করে উপুড় হয়ে কুঁকড়ে বসে রইল। চোখ থেকে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে তার গাল, চিবুক। উত্তপ্ত লাভার মতো ঝগড়ার অস্পষ্ট শব্দ এখনো ঘা মারছে তার মস্তিষ্কে। ঘরের নরম আলো দেওয়ালে রুকুর সংকুচিত শরীরের ছায়া ফেলছে। রুকুর ছোট্ট শরীরটা কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে, সেই সঙ্গে কেঁপে উঠছে ছায়াটা। কিছুক্ষণ পর সেই ছায়াটার অবয়ব কেমন যেন পরিবর্তিত হতে শুরু করল, যেন সেটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াচ্ছে। তারপর অদ্ভুতভাবে ছায়াটা ধীরে ধীরে দীর্ঘ হতে লাগল। একসময় দেওয়ালের গা ঘেঁষে সেটা পুরোপুরি উঠে দাঁড়াল। তার মাথা লম্বা হয়ে ছাদ ছুঁয়েছে। রুকু তখনও মাথা নিচু করে বসে কাঁদছে।
তার দৃষ্টি মাটির দিকে। সে দেখতেই পেল না দেওয়ালে সেই লম্বা হয়ে ওঠা ছায়াটাকে। মিশমিশে ছায়ার মুখে সেই চিরচেনা অতলান্ত নিঃশব্দ হাসি। নিকষ কালো মুখে ঝকঝকে এক সারি সাদা দাঁতের ঝিলি। ছায়াটা কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রুকুর দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। অভিজিৎ আর অনিতার তর্ক তখন তীব্র আকার ধারণ করেছে। সবসময় শুধু নিজের কাজটাই বড় করে দেখো, তাই না? তুমি তো বরাবরই এই একটা কথাই বলে চলেছ। আমার যে কি চাপ তুমি সেটা কখনো বুঝবে না, বুঝতে চাইছো না। তাহলে তোমার কাজটাই থাকুক, রুকুর দায়িত্ব আমি নেব, সব আমি করব। তাহলে তুমি খুশি তো? কোনদিন ন্যানি না এলে কে ছুটি নেয়? হ্যাঁ, কে অফিস কামাই করে বাড়িতে? অভিজিৎ আর অনিতার ঝগড়া যেন ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগল। তারা কেউ খেয়াল করল না সেই প্রতিধ্বনির বুক চিরে ঘরের ভেতর ঢুকে পড়েছে একটা সরু লম্বা ছায়া। সেই ছায়া প্রথমে দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে রইল, তারপর ক্রমশ সেটা বড় হতে শুরু করল, যেন কোনো এক অশুভ শক্তি বিকট হাঁ করে গোটা ঘরটাকে গ্রাস করতে চাইছে। ছায়াটার দীর্ঘ দুটো হাত দেওয়াল বেয়ে সরীসৃপের মতো অভিজিৎ আর অনিতার দিকে এগিয়ে আসতে শুরু করল। অভিজিৎই প্রথমে টের পেল ঘরে একটা কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। সে থমকে ঘুরে দাঁড়াতেই মুহূর্তে তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা ছুটে গিয়ে ঘরের এক কোণে আশ্রয় নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই ছায়ামূর্তি যেন পুরো ঘর জুড়ে তাদের গ্রাস করতে চাইছে। ছায়ার দুটো হাত লম্বা হয়ে ক্রমশ ঘিরে ফেলছে তাদের। অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে এসব? আমার রুকু কোথায়? রুকু, আমার রুকু ঠিক আছে তো? ছায়ামূর্তি আরো কাছে এগিয়ে এসেছে। তার হাত অভিজিৎ আর অনিতার কাঁধ স্পর্শ করেছে। সেই হাতের স্পর্শে যেন শীতল বরফের স্রোত প্রবাহিত হল ওদের সারা শরীরে। অনিতা উদ্ভ্রান্তের মতো অসংলগ্ন বিড়বিড় করতে লাগল। আমার রুকু কোথায়? আমার রুকু ঠিক আছে তো? অভিজিৎ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে ছায়ামূর্তির পেছন থেকে একটা ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এল। অভিজিৎ আর অনিতা চমকে গেল। অভিজিৎ চোখ খুলে দেখল তাদের সামনে এসে দুহাত প্রসারিত করে বাবা মা এবং নিজের ছায়ার মধ্যে প্রাচীরের মতো এসে দাঁড়িয়েছে রুকু। কিন্তু এই রুকু আর সেই আগের ভীতু চুপচাপ থাকা ছেলেটা নয়। সে দুহাত মেলে তার বাবা মাকে আগলে বলল, আমি আমার বাবা মার কোনো ক্ষতি করতে দেব না। আমি ওদের ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ছায়ামূর্তিটা থমকে গেল। তার লম্বা হাতগুলো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর হঠাৎ সেই ছায়ামূর্তি এক ঝটকায় রুকুর মুখের উপর ঝুঁকে পড়ে জান্তব এক চিৎকার করে উঠল। সেই চিৎকারে জানলার কাঁচ ভেঙে পড়ল সশব্দে। অভিজিৎ আর অনিতা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। রুকু কিন্তু চমকায়নি। তার চোখে ভয়ের কোনো চিহ্নই নেই। সে এক দৃষ্টে তাকিয়ে রইল সেই ছায়ার দিকে। আমার বাবা মার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি ওদের ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রুকুর কণ্ঠ থেকে ভেসে আসা সেই বাক্যগুলোয় অদ্ভুত এক শক্তি নিহিত ছিল। সেগুলো যেন কোনো এক অজানা ভাষায় উচ্চারিত অমোঘ কোনো মন্ত্র।
ছায়াটা এবার ধীরে ধীরে কুঁকড়ে যেতে লাগলো। একসময় সেটা রুকুর পায়ের কাছে মেঝের ওপর এসে মিশে গেল। সেটা আবার তার শরীরের সঙ্গে জুড়ে গেছে। সে এখন দেওয়ালের গায়ে জমাট বাঁধা নিরীহ একটা ছায়া ছাড়া আর কিছু মাত্র নয়। এইবার রুকু মেঝেতেই বসে পড়ে, তারপর কাঁদতে থাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে। ছেলের গরম অশ্রুর স্পর্শে অভিজিৎ আর অনিতার জ্ঞান ফেরে। তারা হাঁটু মুড়ে বসে পড়ে ছেলের সামনে, নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে তাদের প্রাণাধিক প্রিয় নিষ্পাপ শিশুপুত্রকে। রুকু সোনা, তোর কিছু হয়নি তো বাবা? রুকু আর কোনো কথা বলল না, কিন্তু তার ছোট্ট হাত দিয়ে মায়ের গলা শক্ত করে আঁকড়ে ধরল। তারপর মুখ লুকোলো মায়ের বুকে, যেন সমস্ত ভয় আর উদ্বেগ সেখানেই মুছে ফেলতে চাইছে সে। রুকু বাবা, আমরা তোকে বুঝিনি সোনা, বুঝিনি তোকে, সময় দিইনি। আমরা ভুল করেছি, খুব ভুল করেছি। কিন্তু এবার থেকে আর হবে না বাবা। আমরা তোকে সবটা সময় দেব, অফিস থাকুক কাজ থাকুক, কিন্তু কিন্তু আমাদের কাছে সবার আগে তুই বাবা, আমার রুকু। রুকু রুকু মুখ তুলে মায়ের দিকে তাকালো। তার দু চোখে যেন এক রাশ অবিশ্বাস আর অব্যক্ত আশা মিশে আছে। সত্যি বলছো? সত্যি রুকু। চল চল, সামনের সপ্তাহে আমরা দার্জিলিং বেড়াতে যাই। রুকুর ফ্যাকাশে মুখে ধীরে ধীরে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ভালোবাসার আলো যে পৃথিবীর প্রগাঢ়তম অন্ধকারকেও অবলীলায় মুছে ফেলতে পারে, এই রাত সেই সত্যকে আরো একবার প্রমাণ করে দিয়ে গেল।